জীবনে টাকার প্রয়োজনটা বুঝি, আমরা সকলেই বুঝি। তাই ব্যাংকে যখন টাকা রাখি তখন সেই টাকার উপরে শতকরা কত পার্সেন্ট লাভ পাবো তার হিসেব কিন্তু আমরা ঠিকই রাখি। এভাবেই সর্বক্ষেত্রে আমরা আমাদের নিজেদের স্বার্থ নিয়ে ঠিকই ভাবি। সমাজে আমরা যখন অন্যায় কাজ করি তা দ্বারা আমরা লাভবান হই তার হিসাবটা রাখি, কিন্তু আমাদের এই অন্যায় কাজের কারণে সমাজের মানুষ কিভাবে তার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটার হিসাব আমরা কেউ করি না স্বার্থের কারণে। আমাদের দ্বারা অন্যায় কাজ সংগঠিত হওয়ার কারণে সমাজ যে ধ্বংস হচ্ছে, নতুন প্রজন্ম যে ধ্বংস হচ্ছে তার হিসাবটাও আমরা রাখি না আমাদের স্বার্থের কারণে। আমাদের স্বার্থ আমাদের উন্নয়ন, আমাদের সফল জীবন এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা, এটাই আমাদের স্বার্থ। এই স্বার্থকে কেন্দ্র করে আমরা ধনী হওয়ার প্রতিযোগিতা থেকেই আমরা অনেকে এই সমাজে অন্যায় কর্মকাণ্ডের সাথে জড়িত হই। আবার সেই অন্যায় পথ থেকে উপার্জিত অর্থ নানা রকম উন্নয়নমূলক খাতে আমরা সেটাকে দান করি। অন্যায় পথে উপার্জিত অর্থ বিভিন্ন প্রতিষ্ঠানে দানের মধ্য দিয়ে সমাজের উন্নয়নকে ধরে রাখার যে মিথ্যা প্রচেষ্টা এবং নিজের অন্যায়টা এভাবে লুকানোর চেষ্টা, নিজেকে এভাবে পাপ মুক্তির চেষ্টা এবং নিজে প্রত্যক্ষভাবে অন্যায়ের সাথে জড়িত থেকেও অন্যকে দোষী সাব্যস্ত করে অন্যায়ের প্রশ্রয় দিয়ে একে একে অন্যায়কে এই সমাজে ছড়িয়ে দিয়ে আমরা যে অপরাধ করে যাচ্ছি তার প্রভাব ছড়িয়ে পড়বে সমাজের সকল নতুন প্রজন্মের উপর। নিজের সন্তানও এই ক্ষতি থেকে রেহাই পাবে না, এমনকি সমাজের প্রত্যেকটা নতুন প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে আমাদের দ্বারা সংগঠিত আমাদের স্বার্থকেন্দ্রিক বিভিন্ন অন্যায়কে, অপরাধকে সমাজে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। যে কোনো একটা অন্যায় কাজ যখন আমরা দেখতে পাই তখন আমরা প্রত্যক্ষভাবে মনে করি কাজটির জন্য সেই একমাত্র দায়ী। অন্যায় কাজটির সাথে জড়িত দেখে আমরা তাকেই দোষী এবং তার উপর দোষটা চাপিয়ে দেওয়ারই চেষ্টা করি। সমাজকে অন্যায় থেকে মুক্ত করার জন্য আমরা সেই চেষ্টাটাই করি, যদিও আমরা জানি সমাজের কোনো অন্যায় কাজ, ছোট বড় যে কোনো অন্যায় কর্মকাণ্ড একজন দ্বারা সংগঠিত হয় না। সমাজের সকল অপরাধের সাথে, অন্যায়ের সাথে একাধিক লোক জড়িত থাকে। যে কোনো স্বার্থের জন্যে অথবা সমাজের ক্ষতির জন্যে হলেও যে এই সব অন্যায় কাজে ইন্ধন যোগায়, কাজটি সংগঠিত করার জন্য সহযোগিতা করে, পরোক্ষভাবে অন্যায় কাজটির সাথে সে এভাবে অংশগ্রহণ করে এবং কাজটি করতে সহজ করে দিয়ে সে যেমন অনেক বেশি অপরাধ করে এবং আমরা প্রত্যক্ষভাবে অন্যায় কাজটি ঘটাতে বা করতে যাকে আমরা সরাসরি অংশগ্রহণে দেখি সেও কিন্তু সমানই অপরাধী। সমাজের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন সেক্টরে যেভাবে অন্যায় কাজ সংগঠিত হয় এবং অন্যায় কাজ সংগঠিত হচ্ছে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা, টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস, টাকার বিনিময়ে পরীক্ষার কেন্দ্র বিক্রি হওয়া, সেসব কেন্দ্রে নকলের মাধ্যমে বা বিভিন্ন অসৎ উপায়ের মাধ্যমে পরীক্ষা দিয়ে ভালো স্টুডেন্ট বা মেধাবী স্টুডেন্টের তালিকায় নিজেদের নাম লেখানো, এভাবে অসৎ উপায়ে অর্জিত মেধা তালিকায় নিজেদের নাম লেখানো স্টুডেন্টগুলোই পরবর্তীতে ঘুষের মাধ্যমে দেশের বিভিন্ন নামি দামি চেয়ারগুলোকে দখল করে নেওয়া এবং সেই চেয়ারে বসে দক্ষতাহীন একজন ব্যক্তি যখন সেই প্রতিষ্ঠানকে নিজের স্বার্থের কারণে নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে, অন্যায় বিষয়গুলোকে ন্যায় হিসাবে দেখে এবং স্বার্থকে বেশি প্রাধান্য দেয়, দেশের স্বার্থ, সমাজের স্বার্থ, দেশের নতুন প্রজন্মের স্বার্থকে ভুলে গিয়ে শুধুমাত্র আমাদের দেশ থেকে শিক্ষিত যুবক বা মেধাবী স্টুডেন্টরা দেশের বাইরে পাড়ি জমিয়ে আমাদের দেশকে মেধাশূন্য করে না, এভাবেও কিন্তু আমাদের দেশ আজ মেধাশূন্য হচ্ছে এবং আস্তে আস্তে বা ধীরে ধীরে সেদিকেই এগিয়ে যাচ্ছে। ব্যক্তিগতভাবে একজন অন্যায়কারী ব্যক্তি একজনের জন্য হয়তো বা ক্ষতিকর কিংবা দুজনের জন্য হয়তো বা ক্ষতিকর হয়। একজন অন্যায়কারী ব্যক্তির সংস্পর্শে এসে তার সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করে সম্পর্কে জড়িয়ে ব্যক্তিগতভাবে অন্যায় কাজ থেকে শুরু করে
সমাজে বিভিন্ন অন্যায় কর্মকাণ্ড করতে শুরু করে। সামাজিক বিভিন্ন অন্যায় কাজের সাথে তারা সংঘবদ্ধভাবেই জড়িয়ে পড়ে। একজন অন্যায়কারী ব্যক্তি একজন ব্যক্তির জন্য ক্ষতিকর হলেও সমাজে অন্যায় কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়ার জন্যে একজন ব্যক্তি যথেষ্ট নয়। সমাজের অন্যায় কর্মকাণ্ড সংগঠিত হয় দলবদ্ধভাবে। সমাজের অন্যায় কর্মকাণ্ড একজনের পক্ষে করে ওঠাটা সম্ভব নয়। তাই সমাজে যেসব অন্যায় কর্মকাণ্ড ঘটে থাকে বা ঘটতে আমরা দেখি, সেটার জন্য একজন দায়ী হতে পারে না, তার জন্যে অনেকেই কিন্তু দায়ী থাকে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেকেই জড়িত থাকে। তাদের মূল উদ্দেশ্যই থাকে সমাজ ধ্বংস করা এবং ব্যক্তিগত স্বার্থ। আমরা আমাদের চোখের সামনে একটা অন্যায় যখন আমরা দেখি, তখন মনে হয় এই একটা অন্যায় শুধুমাত্র সংঘটিত হলো, কিন্তু না, এই একটা অন্যায়ের সাথে চক্রহারে একটি দেশের বিভিন্ন সেক্টরে অন্যায় কাজ সংগঠিত হয়, যা আমরা অনুমান করতে পারি না। কিন্তু পরোক্ষভাবে চিন্তা করলে আমরা দেখি ঠিক ব্যাংকের সুদের হার বা লাভের হারের মতো। ব্যাংকে টাকা রাখলে চক্রহারে লাভ আসে। ঠিক যখন আমরা অন্যায় কাজ করি, যে অন্যায় কাজটা আমাদের দ্বারা সংগঠিত হয়, সেখান থেকেও আমরা চক্রহারে একের অধিক সংখ্যক লোক আমরা স্বার্থ উদ্ধার করতে পারি, অনেক অর্থ উপার্জন করতে পারি। এক অন্যায় কাজের মধ্য দিয়ে আমরা অনেকেই লাভবান হয়ে থাকি। ঠিক একইভাবে ব্যাংকের ক্ষতির হিসাবের মতোই সমাজে যখন একটা অন্যায় কাজ সংগঠিত হয় ব্যাপক হারে, তার প্রভাবটা অর্থাৎ তার ক্ষতির অংশ সমাজের বিভিন্ন সেক্টর এবং বিভিন্ন মানুষের মধ্যেই কিন্তু ছড়িয়ে পড়ে। তাই যারা প্রশ্নপত্র ফাঁস করলো তারা অন্যায় করলো, যারা জড়িত ছিল পরোক্ষভাবে তারা অন্যায় করেছে, এবং যারা এই প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা দিল তারা অন্যায় করলো। প্রশ্নপত্র সংগ্রহ করে উত্তীর্ণ হয়ে আমাদের দেশের বিভিন্ন পদের চেয়ারগুলো ঘুষের বিনিময়ে দখল করলো, তারাও কিন্তু অন্যায় কাজই করলো। এভাবেই একটা দেশে সমাজে অন্যায় কাজ বাড়তে থাকে। স্বীকার করি আর নাই করি, আসলে অন্যায়কারী তো তারাই, আসল অপরাধী তো তারাই, যারা একটা সমাজে একটা দেশের গুরুত্বপূর্ণ চেয়ার দখল করে অন্যায় কাজ তাদের দ্বারা সংগঠিত হচ্ছে। মাত্র 30,000 টাকা একটা স্যালারির জন্য আমরা 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকা ঘুষ দিয়ে সেই চাকরি বা সেই পদটা পাওয়ার জন্য আমরা চেষ্টা করি কেন? এই প্রশ্নের উত্তর কি আমরা খুঁজি কখনো? 30 লক্ষ টাকা যদি নিয়ে একটা বিজনেস শুরু করা হয়, একটা ভালো বিজনেস কিন্তু করা যায়, কিন্তু আমরা কেন তারপরেও 30,000 টাকা বেতনের একটা চাকরির জন্য এই টাকাটা দিতে রাজি থাকি ঘুষ হিসাবে? এই প্রশ্নের উত্তর কি আমরা খুঁজি? কেউ খুঁজি, বোঝার চেষ্টা করি কখনো? দেশের উন্নয়নে এই প্রশ্নের উত্তর খোঁজা উচিত কিন্তু এখনই। 30 লাখ 40 লাখ টাকা দিয়ে একটা বিজনেস খুব ভালোভাবে শুরু করলে একটা পরিবার নিয়ে অনায়াসে চলা যায় খুব ভালোভাবে। কিন্তু কেন আমরা 30,000 টাকা বেতনের একটা চাকরির জন্য সেই চেয়ারে 30 লক্ষ টাকা ঘুষ দিই? কেন দিই? চাকরি এখন যেন তাই সোনার হরিণ, কিন্তু ওই চেয়ারে কি এমন রত্ন আছে তার জন্য আমরা 30-40 লক্ষ ঘুষ দিতেও রাজি থাকি ওই একটি মাত্র চেয়ারের জন্যে? প্রশ্ন রেখে গেলাম।